সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ঢাকায় আসছেন পল কাপুর, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঠিক যেন মামা বাড়ির আবদার, রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি কেন এনসিপির? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আরও বড় আকারে ভাসছেন ইউনূস, নিজের আখেতুছি বিদায় নিলেন আহসান মনসুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামায়াতের রাজনীতিতে নতুন ধারা, কোন পরিকল্পনায় শফিকুর রহমান? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সার্জিস পাটোয়ারিদের কেন দৌড় করাচ্ছে বিএনপি, সাংসদ হয়েই মুখ লুকিয়েছে বিপ্লবী হাসনাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী ৩ মার্চ ২ দিনের বাংলাদেশ সফরে আসছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। পল কাপুরের দিল্লি ও ঢাকা সফর নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। তিনি কবে আসছেন তা নিয়েই মূলত জল্পনা চলছিল। অবশেষে জানা যাচ্ছে তিনি মার্চের ৩ তারিখ ঢাকায় পদার্পণ করছেন। যদিও ঢাকা পৌঁছনোর আগে তিনি দিল্লিতে থাকবেন। দিল্লিতে তার গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে দিল্লি হয়ে ঢাকা আসার অর্থই হল বাংলাদেশ ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার পরই ঢাকায় যাবেন। ওয়াকিবহাল মহলের মতে এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে খুব একটা মাথা ঘামাবে না, ফলে দিল্লির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। বিগত ১.৫ বছরে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের মেটিকুলাস ডিজাইন করেছিল। বঙ্গভবনের সামনে মব সৃষ্টি করে রাষ্ট্রপতিকে কোণঠাসা করার চেষ্টার পাশাপাশি সমস্ত হাইকমিশনের কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা বা বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশের রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এখন ক্ষমতা থেকে সরেছে ইউনূস সরকার। নির্বাচনের মাধ্যমে বিপুল ব্যবধানে জিতে বাংলাদেশে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এই আবহেই বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটি গণমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই তিনি বিগত সরকারের আমলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরে তাকে চূড়ান্ত অপমানিত করার প্রচেষ্টা নিয়ে সরব হয়েছিলেন। এটাই কার্যত মৌচাকে ঢিল মারার শামিল ছিল। রাষ্ট্রপতি কিভাবে গণমাধ্যমে মুখ খুললেন, ঠেলায় পড়ে এবার তা নিয়েই সরব হল বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতারা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকাণ্ডে ৭ বছরের মধ্যে সবচেয়ে কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশের ঋণের পরিমাণ বেড়েছে ২,৬০,২৫৭ কোটি টাকা। বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক দুর্নীতি যেমন সামনে আসছে, তেমনি ওই সরকারের আর্থিক নীতি নিয়েও নানা প্রশ্নচিহ্ন উঠে আসছে। যেমন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বিগত ১৮ মাসে তেমন কোনো বড় বা মাঝারি প্রকল্প ঘোষণাও করেনি, চালুও করেনি, বরং বহু বিদেশি প্রকল্প বন্ধ করে দিয়েছে। তবুও বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে এই সরকার পূর্ববর্তী হাসিনা সরকারকেও ছাপিয়ে গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ ঋণ কোন খাতে খরচ করেছে তারা? বাংলাদেশের রাজনীতি বড়ই অদ্ভুত। দীর্ঘকালীন সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে দুটি রাজনৈতিক দল কার্যত ক্ষমতা ভাগাভাগি করে নিয়েছে। আবার বাকি সময় হয় সেনাশাসন, না হয় কোনো অন্তর্বর্তী সরকারের অধীনে ছিল বাংলাদেশ। এই দুটি রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। কিন্তু ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনেক কিছুই বদলে দিয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকার সুযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশ বিরোধী দলের মর্যাদা পেয়েছে। তাদের পক্ষে আসন সংখ্যা সুবিধাজনক না হলেও ১/৩ দখল করে একটি শক্তিশালী বিরোধী পক্ষ হওয়ার মতো জায়গায় আছে। জামাতের ঝুলিতে রয়েছে ৬৭ আসন, জোট সঙ্গীদের ধরে ৭৭ আসন। এই সংখ্যা একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দলের জন্য যথেষ্ট।
এখন প্রশ্ন উঠছে, জামাত এই প্রথম বিরোধী আসনে বসল। তারা কি পারবে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে? মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকাণ্ডে 7 বছরের মধ্যে সবচেয়ে কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের 14 মাসে দেশের ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা। বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক দুর্নীতি যেমন সামনে আসছে, তেমনি ওই সরকারের আর্থিক নীতি নিয়েও নানা প্রশ্নচিহ্ন উঠে আসছে। যেমন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বিগত 18 মাসে তেমন কোনো বড় বা মাঝারি প্রকল্প ঘোষণাও করেনি, চালুও করেনি, বরং বহু বিদেশি প্রকল্প বন্ধ করে দিয়েছে। তবুও বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে এই সরকার পূর্ববর্তী হাসিনা সরকারকেও ছাপিয়ে গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ ঋণ কোন খাতে খরচ করেছে তারা?